দরজা খুলে শ্যামাকে দেখে খুশিতে আত্মরা হয়ে ওঠে মা। তাকে বুকে জড়িয়ে ধরে চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দেয় তার মেয়ে এসেছে। তার গলার আওয়াজ পেয়ে সকলেই বসার ঘরে এসে উপস্থিত হয়। বাবাও হেনার সাহায্যে রুমের বাইরে এসে দাঁড়িয়েছেন। শ্যামা এতদিন পর বাবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে, ছুটে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। বাবাও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এসেছিস মা? এতদিন পরে এই বুড়ো বাপটার কাছে এলি? তবে তোকে দেখার জন্য মনটা কত আনচান করে তুই জানিস? শ্যামা আহ্লাদি কণ্ঠে বলে ওঠে। এমন করে কেন বলছো বাবা? দেখো আমি ঠিক চলে এসেছি তোমাকে দেখতে। তোমাকে দেখার ইচ্ছে আমার অনেক বাবা, শুধু ব্যস্ততার কারণে আসতে পারিনি। নীলা আর দিব্যু একপাশে দাঁড়িয়ে সবটা দেখছে। হয়তো তাদের অস্তিত্ব জানানোর জন্যই নীলা হঠাৎ মিষ্টি কণ্ঠে বলে ওঠে, বা শ্যামা আপু, কতদিন পর দেখলাম তোমাকে। তুমি তো দেখছি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। মুহূর্তে আনন্দমুখর পরিবেশটা কেমন থমথমে হয়ে যায়। মা দিকে ইতস্ততা করছে। তিনি কিভাবে শ্যামাকে বলবেন যে দিব্য আর নীলাকে তিনি ক্ষমা করে দিয়েছেন? তিনি তো জানেন না সে সব জেনে এসেছে আজকে এখানে। শ্যামা এক পলক নীলার দিকে তাকিয়ে সৌজন্যমূলক একটি হাসি দেয়, কিন্তু বাবা গম্ভীর গলায় বলে ওঠেন, আমার মেয়ের জন্ম থেকেই সুন্দর ছিল। যাদের মন কালো শুধু তারাই বুঝতে পারেনি সেটা। মুহূর্তে নীলার মুখটা কেমন চুপসে যায়। তার মুখ দেখে শ্যামা আর হেনা কোনো মতে তাদের হাসি চেপে রাখে। নীলা এদিকে আমতা আমতা করে বলে ওঠে, আমি ঠিক সেভাবে বলতে চাইনি বাবা। মা পরিবেশটা স্বাভাবিক করার জন্য তাগাদা দেয়। কী সব শুরু করলে তোমরা? বলো তো, মেয়েটা এত দূর থেকে এসেছে, ওকে একটু বসতে তো দাও। মা শ্যামাকে কাছে টেনে নিয়ে তার পাশে সোফায় বসায়। বাবা মুখ বেজার করে অপর পাশে বসে থাকে। ওনাকে দেখেই বোঝা যায় দিব্য ও নীলার আচমকা ফিরে আসা উনি ভালোভাবে নেননি। কিন্তু বাবার এক স্বভাব, তিনি মায়ের খুশির জন্য সবকিছু মেনে নিতে পারেন। তিনি জানেন দিব্য বাড়ি ছেড়ে যাওয়ার পর মা কতটা কষ্টে ছিলেন। তাই তার মুখের হাসির জন্য দিব্য আর নীলাকে নিয়ে কোনো দৃঢ়োত্তর করেনি তিনি। মা শ্যামার হাতে হাত রেখে মাথা নিচু করে নতস্বরে বলে, রাগ করিস না মা আমার উপর। ওরা কালকেই ফিরেছে। ওরা ওদের ব্যবহারের জন্য অনেক অনুতপ্ত। তাছাড়া নীলার 8 মাস চলছে এখন। সামনে আমার নাতি নাতনি আসবে। এ সময় রাগ করে তাদের দূরে সরে রাখলে পরে ওর কিছু হলে আমি নিজেই অনুতাপের আনলে পড়ব। তাই হ্যাঁ রে আপু, আমি সেদিনের ব্যবহারের জন্য তোর কাছে ক্ষমা চাই। আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি বলে ফেলেছি। দিব্য বলে ওঠে। শ্যামা একবার দিব্যর দিকে তাকায়, আবার মায়ের দিকে তাকিয়ে স্মিথ হেসে বলেন, মা তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি তোমাকে সেদিনও বলেছি, লোকে আমাকে নিয়ে কি বলে তা আমার কোনো কিছু যায় আসে না। তাই তোমার সিদ্ধান্তের প্রতি আমার কোনো রাগ নেই। মা স্বস্তির হেসে শ্যামাকে জড়িয়ে ধরেন। শ্যামা একটু পর মাকে ছেড়ে উঠে বলে, আরে তোমরা এত কথাবার্তা জুড়ে দিলে, এদিকে এত কিছু কষ্ট করে এনেছি, একবার খুলে তো দেখো। শ্যামা একে একে সবাইকে তাদের উপহার দেয়। উপহার পেয়ে সবাই অনেক খুশি। আবার অবশ্যই দিব্য আর নীলের দিকে ফিরে বলে সে, তোমরা কিছু মনে করো না আবার। আসলে ঘরে যে দুজন নতুন অতিথি জুটেছে আমি তা জানতাম না। জানলে তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করতাম। নীলা মুখে মেকি হাসি ফুটিয়ে বলে, আপু আপনি আমাদের মন থেকে ক্ষমা করে দিয়েছেন। এর চেয়ে বড় উপহার কিছু হতে পারে না আমাদের জন্য। দিব্য হেসে সম্মতিতে মাথা দোলায় নীলার কথায়। শ্যামা তাদের অভিব্যক্তি মেকি পরিবর্তনগুলো মুখে হাসি ঝুলিয়ে দেখিয়ে যাচ্ছে শুধু। মা রান্নাঘরে চলে গেলে শ্যামা দিব্যকে ডেকে বেলকনিতে আসতে বলে। দিব্য শ্যামার পিছু পিছু গিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শ্যামা এবার কোনো প্রকার ভনিতা না করে স্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করে, হ্যাঁ এবার এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই। এবার বল, তো কি উদ্দেশ্য নিয়ে এসেছিস তুই? শ্যামা বুকের কাছে হাত বেঁধে প্রশ্ন করে। শ্যামার এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় দিব্য। সে জানতো তার বড় বোনকে বোকা বানানো এত সহজ নয়। সে নিজের কণ্ঠ যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলে ওঠে, আপু আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস না, কিন্তু আমি সত্যি বলছি আমি অনুতপ্ত। আমরা কি আবার সব ভুলে আগের মতো একসাথে থাকতে পারি না? দেখ দিব্য, তোর এইসব ইমোশনাল কথায় মা গলে গেলেও আমি মোটেও তোকে বিশ্বাস করি না। কিছু করার আগে ভেবে নিস। আমার নজর সর্বক্ষণ তোর উপরে আছে। আপু তুই দেখে নিস, আমি ঠিক তোর বিশ্বাস অর্জন করে নেব। শ্যামা দিব্যর দিকে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যর্থ মনে তার ঘরে চলে যায়। অন্য সময় দিব্য এত আত্মবিশ্বাসী থাকে যে নিজের সকল পরিকল্পনা শ্যামার সামনে উগরে দিতে দ্বিধাবোধ করে না। এবার এমন কি পরিকল্পনা করেছে সে, যা তার সামনেও স্বীকার করছে না? এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায় শ্যামা। দিব্য তার রুমে এসে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। নীলা এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হলো, এভাবে হাঁপাচ্ছ কেন? কি এমন বলেছে তোমার বোন? কি আর বলবে, তোমাকে তো বলেছিলাম
ওকে জব্দ করা এত সহজ নয়। নীলা মুখ বাঁকিয়ে বলে, সেটা তো জানা কথা, তোমার বোনের গাটে গাটে প্যাচ। তুমি চিন্তা করো না, যতই সন্দেহ করুক, এবার যে ছক কষেছি তার থেকে বেরোতে পারবার শত চেষ্টা করেও সে তো আর জানে না এখানে এসে সে ইতিমধ্যে আমাদের পাতা ফাঁদে পা দিয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নীলার কষা ছকে প্রথম গুটি এসে হাজির হয়। সন্ধ্যাবেলায় দুহাতে মিষ্টি নিয়ে হাজির হয় নীলার বড় ভাই আবির। এসে একেবারে বোনের শ্বশুর শাশুড়ির পা ধরে সালাম করে সে। শ্যামার তা অত্যাধিক চেয়ে কম কিছু মনে হলো না। এই নীলা আর তার ভাই তার দেখা ইতিহাসে দুই বিরল স্বেচ্ছা প্রাণী। নীলাকে জন্ম দিতে গিয়ে তার মা বাবা মারা যায়। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সংসারে দৈনিক অত্যাচার খেয়ে না খেয়ে কমনো মতে বড় হয়েছে দুই ভাই বোন। দিব্যর সাথে নীলার পরিচয় হয় কলেজে। সেখানেই দুজনের প্রেম। নীলার সৎমা যখন নীলাকে যৌতুকের টাকা বাঁচাতে এক বুড়োর সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তখন সে আর দিব্য পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। দিব্য আর নীলাকে মেনে নেওয়ার জন্য শ্যামাই মা বাবাকে রাজি করেছিল। তার নীলার অত্যাচারিত জীবনের কথা শুনে অনেক মায়া হয়েছিল মেয়েটার উপর। কিন্তু কে জানতো এই এতটুকু মেয়ে পেটে পেটে হত্যা শয়তানি। প্রথম প্রথম সব ঠিক ছিল। মেয়েটা ছিল বেশ শান্ত আর ভীতু ধরনের। মা বাবা তাকে মেয়ের মতো ভালোবাসতেন। হেনা আর শ্যামাও তার সাথে বন্ধুসুলভ আচরণ করত। আর তার এই বড় ভাই আবির 2 দিন পর পর বোনকে দেখতে আসার নাম করে দুবেলা পেট পুড়ে খেয়ে যেত এই ঘর থেকে। তবে তারা তা খারাপ চোখে দেখেনি কখনো। তবে এই মেয়ে পুরোপুরি বদলে যায় কয়েক বছর পর দিব্য যখন চাকরি পায়। সারাদিন তার মুখে ভার থাকতো, কথায় কথায় ঝামেলা করতো। তার এই ভাই তো দিনের পর দিন এই বাড়িতে এসে থাকা শুরু করলো। ঘরে এমন যুবতী 2 মেয়ে আছে, সেখানে একটা জোয়ান ছেলে দিনের পর দিন এই বাড়িতে থাকলে মানুষ তো কানাঘুষা করবেই। তাই কিছু না বলে আর থাকতে পারলে না তখন। কিন্তু কিছু বললেই কথায় কথায় তার স্বামীর টাকা খোটা দেওয়া শুরু করে মেয়েটি। দিনরাত তাদের এই শান্তপূর্ণ বাড়িতে শুরু হয় কলহ। শেষমেশ সে বাড়ি নিয়ে বিবাদ শুরু করে দিব্যর পুরোপুরি আলাদা করে দেয় তাদের থেকে। সে যাক পুরনো কথা। কিন্তু এই আবির এত বছরে কোনোদিন এই বাড়িতে হাতে করে কিছু নিয়ে আসেনি। আজ হঠাৎ 2 হাত ভরে মিষ্টি নিয়ে হাজির হয়েছে। ব্যাপারটা কেমন ভালো ঠেকলো না তার কাছে। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। মা সৌজন্যমূলক হেসে বললেন, কি ব্যাপার বাবা, আজ হঠাৎ এলে এতদিন পর? আর এত কিছু আনার কি দরকার ছিল? কি যে বলেন আন্টি, আপনার হলেন আমার বোনের পরিবার, আর আমার কাছেও নিজের পরিবারের মতোই। এখানে খালি হাতে আসি কি করে? আমি অনেক খুশি হয়েছি নীলা আবার আপনাদের সাথে ফিরে এসেছে। আমি কখনোই চাইনি ও আপনাদের ছেড়ে চলে যাক। বলতে বলতেই শ্যামার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো সে। শ্যামার কেন যেন গা ঘিন ঘিন করে উঠলো সেই বাঁকা হাসি দেখে। নীলা এদিকে গদগদ হয়ে বলে ওঠে, আরে মা, ওর থেকে কিছু চাইতে সংকোচ করবেন না। অফিসিয়াল চাকরি পেয়েছি ফ্যাক্টরিতে, পুরো 20,000 টাকা বেতনের। এখনো বিয়ে শাদী করেনি, টাকা খরচ করার মানুষ নেই এখনো। এই সুযোগে যত খুশি আবদার করবেন, একবার বউ আসলে আর সুযোগ পাবেন না। মা নীলার কথা শুনে হেসে ফেললো। বিরল লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মা খানিকটা সৌজন্যার খাত থেকে জিজ্ঞাসা করে, তা বাবা, বিয়ে করছো না কেন? চাকরি করছো, বয়সও হয়েছে, আর একা একা কদিন থাকবে? আজ্ঞে আন্টি, ভালো মেয়ে পেলে অবশ্যই বিয়ে করব। এই বলে লোকটি আবার তাকায় শ্যামার দিকে। এই লোকটির মতগতি একদম ভালো ঠেকছে না তার কাছে। এই লোক ঘুরিয়ে ফিরে তার দিকে তাকাচ্ছে কেন বারবার? সে অন্যদিকে তাকিয়ে থাকলো, যাতে এই লোকের সাথে বারবার চোখাচোখি না হয়। কিন্তু নীলা এরপর যে কথাটি বলল, তা শুনে তার চোখ বেরিয়ে আসার উপক্রম হয় যেন। নীলা যেন এই মোক্ষম সুযোগটির অপেক্ষায় ছিল। কথাটি কিভাবে সবার কানে পাড়া যায় সে চিন্তা করছিল এতক্ষণ। কিন্তু তা মা তার কাজটা যেন সহজ করে দিয়েছে। আরে ভালো মেয়ে তো আমাদের চোখের সামনে রয়েছে। মা, আমাদের শ্যামাপুকে আবির ভাইয়ের জন্য কেমন মানাবে বলে মনে হয় আপনার? ভেবে দেখুন, ঘরের মেয়ে ঘরেই থাকলো, আর বিয়েটাও হয়ে গেল। রূপে-গুণে কোন দিক দিয়ে কমতি নেই শ্যামাপুর, কিন্তু বয়স তো থেমে থাকে না। আমার মতে যত জলদি সম্ভব শ্যামাপুকে বিয়ে দিয়ে দেওয়া ভালো। নীলার কথাগুলো শেষ হতেই পিনপতন নীরবতা নেমে আসে বসার ঘরে। কেউ আশাও করেনি এমন একটা কথা উঠে আসবে হঠাৎ করে। শ্যামা বিস্ফোরিত নয়নে চেয়ে আছে নীলার দিকে। সে তারপর দিব্যর দিকে তাকায়। শ্যামার সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয় দিব্য। শ্যামা মনে মনে বলে ওঠে, তো মনে মনে এই গুটিয়ে সাজিয়েছিস তোরা? বাহ, চমৎকার। মায়ের বরাবরই ইচ্ছে ছিল শ্যামাকে সুপাত্রে দান করার। হঠাৎ করে এমন একটি প্রস্তাবে কি জবাব দেবে তা নিয়ে ইতস্ত করতে লাগলেন তিনি। এর মাঝে বাবার সশব্দের হাতের গ্লাসে টেবিলের উপর রাখলেন। কাঁচের গ্লাসের সাথে কাঠের টেবিলের সংঘর্ষে সৃষ্টি আওয়াজ যেন এই নীরব পরিবেশে সবার পিলে চমকে দেয়। তারপরে ভেসে আসে বাবার গম্ভীর স্বরের রাগী কণ্ঠ, আমার মেয়েকে আমি 10টা পাত্র দেখে সুপাত্রে দান করব। সুপাত্র না পেলে আমার মেয়েকে আমি ঘরেই রেখে দেব। সে আমার বোঝা নয় যে বিয়ে দিতে হবে বলেই তাকে যে কোনো একজন খুঁজে তার গলায় ঝুলিয়ে দেব।
এমন হলে আমার মেয়ের বিয়ের জন্য পাত্রের অভাব হতো না। আর তাছাড়া আমার মেয়ের নিজেরও পছন্দ অপছন্দ আছে। এভাবে যেন আমার মেয়ের বিয়ের তারা দেখিয়ে তার উপর চাপ প্রয়োগ করা না হয়। এই কথা তুমিও বুঝে নাও শ্যামার মা, আর তোমার পুত্রবধূকেও বুঝিয়ে দিও। শ্যামা চলো, আমাকে রুমে নিয়ে যাবে। আমার এখন বসে মানুষের মেকি দরদ শুনতে ভালো লাগছে না। বাবার বলা প্রত্যেকটা কথা যেন বজ্রের ন্যায় আঘাত করে বসার ঘরে উপস্থিত সবাইকে। নীলা আর আবির দুজনেই মুখের অপমানে কেমন চুপসে গেছে। শ্যামা নীরবে তাদের দিকে একবার তাকিয়ে বাবাকে ধরে রুম থেকে নিয়ে যায়। তার বাবা এমনি চিরকাল কম কথা বলেন, কিন্তু উচিত কথা, তাই এই ঘরে তার কথাই শেষ কথা। শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে যেতে যেতে একবারের জন্য যা ভেবেছিল সবাই হ্যাঁ বলে দিবে, তখন অরণ্য তার বউয়ের দ্বিতীয় বিয়ের কথা শুনে কেমন রিয়েক্ট করতো কে জানে। অরণ্যর কথা ভাবতেই কোণে মুচকি হাসি চলে আসে শ্যামার। অনেক মরে পড়ছে অরণ্যর কথা এই মুহূর্তে। শ্যামা বাবাকে বেডে বসিয়ে দিয়ে তার হাত ধরে বলে ওঠে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আমি এখন এমনিতেও বিয়ে করতে চাই না। তুমি না থাকলে যে কি করতাম আমি। বাবা মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি থাকি আর না থাকি, নিজের উপর কখনো কারো জোর চালাতে দিবি না। তুই সঠিক হলে সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকবি। শ্যামা মাথা দুলিয়ে সম্মতি জানায় বাবার কথায়। দিব্য, আবির আর নীলা রুমের দরজা বন্ধ করে একটু আগের বিষয় নিয়ে আলোচনা করছে। আবির বলে ওঠে, আপু, তোর মনে হয় এই প্ল্যানটা কাজ করবে? নীলা বিজয়ের হাসি হেসে বলে, আলবাত কাজ করবে। তুই সব ঠিকমতো করতে পারলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। দিব্য এবার গম্ভীর গলায় আমতামতা করে বলে ওঠে, এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না নীলা? এইভাবে করাটা কি বেশি জরুরি? নীলা মনে মনে ভেঙচি কেটে বলে, ইস, বন্যর জন্য যেন দরদ উতলে পড়ছে। এত দরদ থাকলে তখন সায় দিয়েছিলে কেন? তবে দিব্যর সামনে তার বিরক্তি প্রকাশ করে না। মুখে মেকি দুঃখভাব ফুটিয়ে নত কণ্ঠ বলে, আমি ওকে এসব করতে চাই বলো? আর যদি বাবা এভাবে বিষয়টার জন্য মানা না করে দিতেন, তাহলে তো আমাদের এসব করতে হতো না, তাই না? তুমি তো নিজের চোখে দেখলে আপু আজ সবার জন্য কত দামি দামি উপহার এনেছে। তার মানে ওনার অবস্থা এখন তোমার থেকেও ভালো। বাবা তো এমনিতেও তোমাকে বাইর হক দিচ্ছে না। তবে এভাবে সব চলতে থাকলে উনি এইবারই পুরোটাই তার প্রিয় মেয়ের নামে করে দিবেন। কিন্তু একবার ভেবে দেখো, আবির ভাইয়ের সাথে যদি আপুর বিয়ে হয়, তাহলে আপু তার ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তার লাগামও চলে আসবে আমাদের হাতে। তখন ওনার মেয়ে সামান্য কষ্ট পেলেও বাবা সহ্য করতে পারবে না। বাবা তার মেয়ের সুখের সংসারের জন্য হলেও বাধ্য হয়ে এই বাড়ি তোমার নামে লিখে দিবে। সব বুঝেছি নীলা, আমিও এত জানি তুমি যা করছো আমাদের সুন্দর ভবিষ্যতের জন্যই করছো। কিন্তু আপুর কোনো ক্ষতি হবে না তো? এই প্ল্যান অনেক রিস্ক মনে হচ্ছে আমার। আরে কোনো রিস্ক নেই, আবির ভাই তো এলাকার বন্ধু, এগুলো আমিও চিনি ওদের। ওরা শুধু আমাদের একটু সাহায্য করবে, আপুর কোনো ক্ষতি হবে না। আপুকে ওরা জাস্ট সবার সামনে কিডন্যাপ করে নিয়ে যাবে, এক রাত বেঁধে রাখবে এক জায়গায়, তারপর সকালবেলা ঘরের সামনে ফেলে রেখে যাবে। তখন পুরো এলাকায় কানাঘুষা শুরু হয়ে যাবে আপুর সাথে খারাপ কিছু হয়েছে, তার বদনাম সৃষ্টি হবে। এই সময় আবির ভাই এসে রাজকুমারের মতো আপুকে বিয়ে করে বদনামের হাত থেকে রক্ষা করবে। তোমার মা বাবা মেয়ের সম্মান বাঁচাতে বিয়ের জন্য মানা করতে পারবে না তখন। আর তুমি দেখো, আপুর শেষমেশ বিয়ে হবে, সংসার হবে, এটা ভালো নয়? আমার ভাইয়ের মধ্যে কি কোনো কমতি আছে? দিব্য ভুরু কুচি গম্ভীর কণ্ঠে বলে, তবু খেয়াল রেখো যেন সব ঠিক হয়। আপুর জন্য খুঁড়ো জানতে না পারে এসব আমরা করেছি। আরে দুলা ভাই, আপনি শুধু শুধু চিন্তা করেন, কিছুই হবে না। আপনার বোন আর আমার হবু বউকে দেখে রাখবো আমি। রাত 12:30, সবাই ঘুমানোর পর শ্যামা ফোন নিয়ে চুপি চুপি বেলকুনিতে চলে এসেছে অরণ্যর সাথে কথা বলার জন্য। শ্যামা খানিকটা আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, কি হলো? কখন থেকেই আমিই বকবক করে চলেছি, কিছু বলছেন না যে? না, আমি ভাবছি এদের ঘাড়ে কটা মাথা আছে যে তারা অরণ্যের বউ চুরি করার সাহস করে। শ্যামা অরণ্যর রাগী কণ্ঠ শুনে হেসে ফেলে। তার স্বরে অরণ্য বলে ওঠে, তুমি হাসছো? আমি কিন্তু সিরিয়াস। ভাগ্যগুণে একটা শ্বশুর পেয়েছি, নয়তো আজ খুনোখুনি হয়ে যেত তোমার শহরে। শ্যামা কোনো মতো হাসি চেপে বলে, অরণ্য প্লিজ হাসাবেন না। দেখুন, আমার হাসি শুনে কেউ জেগে গিয়ে যদি আমাকে এভাবে ফোনে কথা বলতে দেখে, তখন ঠিক আমাকে নিয়ে বসার ঘরে বৈঠক বসবে। হতে পারে তোমার টুনোধর শ্বশুর মেয়ে প্রেম করে শুনে এই আবিরের সাথে বিয়ে দিয়ে দেবে তোমার বউকে। তুমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই আবিরের নাম নিয়ে আমাকে চেতানো বন্ধ করবে? আমি সত্যি রেগে যাচ্ছি কিন্তু। আচ্ছা বাবা, বেশ, আর বলছি না। এখন বলুন, খেয়েছেন কি না? কিভাবে খাবো? আমাকে নিজের হাতে রেঁধে খাওয়ানোর মানুষটা তো নেই আমার কাছে। একদম ওসব বলে পার পাওয়া যাবে না কিন্তু। আমি সমরেশ চাচা আর রিমুকে শিখিয়ে দিয়ে এসেছি কি কি বানাতে হবে আপনার জন্য। 2 দিন কষ্ট করে খেয়ে নিন, বুঝলেন? খেয়ে নেবো কষ্ট করে,
কিন্তু কথাটা যেন মনে থাকে। 2 দিন, আজকের দিনটা চলে গেছে, আর একটা দিনটা আছে তোমার কাছে, তারপর সোজা ফিরে আসবে। শ্যামা ব্যালকনির চেয়ারে বসে গিলের সাথে মাথা হেলান দিয়ে বলে, এটা কেমন কথা? কথার প্যাচে ফেলে এভাবে ফিরে আসার দিন নির্ধারণ করা মানব না আমি। 1 মাস পর বাপের বাড়ি এসেছি আমি, অন্তত 1 সপ্তাহ থাকি প্লিজ। একদম না, তুমি 25 বছর ছিলে ও বাড়ি, আমার কাছে ছিলে 1 মাস মাত্র। তোমার কি আমার কথা মনে পড়ে না? এই 1 মাসে মন ভরে গেছে এই ভালোবাসা তোমার স্বামীর প্রতি তাহলে? আচ্ছা বাবা, ঠিক আছে, ফিরে আসবো জলদি। খুশি? খুশি। আমি আপনাকে অনেক মিস করছি অরণ্য, অনেক বেশি। আমিও তোমাকে অনেক বেশি মিস করছি শ্যামাবতী। বলে বোঝাতে পারবো না কতটা শূন্যতা অনুভব করছি আমি তোমাকে ছাড়া। শ্যামা লজ্জা মিশ্রিত হাসি হেসে বলে, আমার এখন কেমন ফিল হচ্ছে জানেন? ওই ক্লাস 9-10-এর মেয়েরা মায়ের ফোন চুরি করে লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সাথে কথা বলে, ওই রকম। কে বলবে যে আমি আমার একমাত্র স্বামীর সাথে লুকিয়ে কথা বলছি এখন? অরণ্য সজ্জল হেসে বলে, তাই নাকি শ্যামা? তুমি তো দেখছি অনেক কিছু জানো এই ব্যাপারে। আর কি কি করে ওরা ফোনে? বলবো? বলো। সত্যি বলবো? বলো। আচ্ছা বলি তাহলে। আপনি গিয়ে খাবার প্লেট সামনে নিন। মাঝখানে আবার খাবার আসলো কোত্থেকে? আপনাকে যা বলছি করবেন, এত প্রশ্ন করেন কেন? আচ্ছা নিয়েছি সামনে, এখন এখন আপনি খাবেন আর আমি ফোনের লাইনে থেকে আপনার খাওয়ার আওয়াজ শুনবো। অর্ণব ভুরু কুঁচকে বলে, এটা কোন ধরনের কথা আবার? ক্লাস 9-10-এ প্রেম ভালোবাসা এমনি হয়। আমারও আজকে ট্রাই করতে ইচ্ছে করছে। মেনে নিন না আমার আবদার। আপনার খাওয়া হয়ে যাবে আর আমার আবদারও পূরণ হয়ে যাবে। অরণ্য হতাশ সুরে নতুন স্বীকার করে, আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, আমি খেয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে না। আস্তে আস্তে খান, আমি লাইনেই আছি। অর্ণ 10 মিনিটে খাওয়া সম্পন্ন করে আবার ফোন হাতে নেয়। হ্যাঁ শেষ আমার, আছো তুমি? অপর প্রান্ত থেকে উত্তর আসে না। সে আবার ডেকে ওঠে, শ্যামা। অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কেটে রেখে দেয়। এক মুহূর্তের মধ্যে শ্যামার সামনে প্রকট হয় অরণ্য। যথারীতি দেখতে পায় মেয়েটা ফোন হাতে নিয়ে গ্রিলের সাথে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অরণ্য আনমনে হেসে ফেলে এই দৃশ্য দেখে। সে এগিয়ে এসে শ্যামার সামনে হাঁটু করে বসে তার কপালে চুমু খায়। আমাকে প্রেমের ক্লাস করাতে গিয়ে নিজেই ঘুমিয়ে গেল শ্যামাবতী। আমার থেকে এত দূরে এসেও এত ঘুম কীভাবে পায় তোমার? অরণ্য শ্যামার কপালে হাত রেখে অবদ্ধ চুলগুলো কানে গুঁজে দিয়ে কালে একবার হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায় বসা থেকে। এগিয়ে যায় দিব্য আর নীলার রুমের দিকে। একটু আগের হাসি খুশির মুখটা জগতের হিংস্রতা এসে ভর করে এখন। এক পা করে এগিয়ে যায় নীলা আর দিব্যর কাছে। দিব্যর ঘুমন্ত চেহারার দিকে রাগে চোখে তাকিয়ে আছে অরণ্য। তার খুনের নেশাকে অনেকটা কষ্টে সংবরণ করে চলেছে সে। অরণ্য সশব্দে একটি চড় মারে দিব্যকে। সে আঘাতটার ঝাপটা খেয়ে অরণ্যর পায়ের কাছে লুটিয়ে পড়ে সে। ঘুম পুরোপুরি ছুটে যায় তার। সে মাটি থেকে মাথা তোলার চেষ্টা করলে অরণ্যর তার মাথা পা দিয়ে মাটিতে চেপে ধরে। যন্ত্রণায় কুঁকড়ে ওঠে দিব্য। দিব্য ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে কে তুমি? কি চাও আমার কাছে? অরণ্য দাঁতের সাথে দাঁত পেশে কঠোর কণ্ঠে বলে ওঠে, চুপ, একদম চুপ। বেশি কথা আমি পছন্দ করি না। আমি যা বলছি চুপচাপ শুনে যাবি শুধু। আমার জিনিসের দিকে কেউ হাত বাড়ালে সচরাচর তার হাতটাই ছিঁড়ে ফেলি আমি। কিন্তু তোর সৌভাগ্য যে তার ভাই তুই, তাই তোকে ছিঁড়ে ফেলার আগে একবার সতর্ক করে দিচ্ছি। জীবনের মায়া থাকলে শ্যামার সাথে যা করবি ভেবেছিস ভুলে যা। জানালা গলে ভোরের আলো চোখে পড়তেই দিব্য ধরফরিয়ে উঠে বসে বিছানায়। সে কি তাহলে কোনো খারাপ স্বপ্ন দেখেছিল কাল রাতে? হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দিব্য। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে একেবারে। পাশ ফিরে তাকিয়ে দেখে নীলা বেঘরে ঘুমাচ্ছে এখনো। সে বিছানা ছেড়ে উঠে বাথরুমে চলে যায়, চোখ মুখে পানি সাপড়ায় এতে। পানির কল ছেড়ে আয়নার দিকে চোখ যেতেই দেখে তার গালের একপাশে 5টা আঙুলের লালচে দাগ ফুটে উঠেছে। তা দেখে ভয়ে ছিটকে ফ্লোরে পড়ে যায় দিব্য। ভয়ে রীতিমতো কাঁপতে থাকে সে তার চারপাশে ভয়ে ভয়ে তাকাতে লাগলো। তাহলে কি সেটা দুঃস্বপ্ন ছিল না? তাহলে কি ছিল সেটা? কি বললে তুমি? দিব্যর কথা শুনে নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যায় নীলার। তুমি যা শুনছো এই প্ল্যান বাদ নীলা, আমার অনেক ভয় করছে। কেমন পুরুষ মানুষ তুমি? সামান্য একটা দুঃস্বপ্ন নিয়ে এত বড় পরিকল্পনা সব বাতিল করে দিচ্ছ। দুঃস্বপ্ন নয় নীলা, এই যে দেখো আমার গায়ে থাপ্পড়ের দাগ, এর জ্বলন্ত প্রমাণ। আমরা এখানে এগোলে অনেক বড় বিপদ হবে। তুমি সত্যি পাগল হয়ে গেছো দিব্য? সামান্য থাপ্পড়ের দাগ আর একটা দুঃস্বপ্নকে কেন্দ্র করে এত ভীত হয়ে পড়ছো? আর এই স্বপ্নের মধ্যে অনেক সময় মানুষ নিজেকে নিজে থাপ্পড় মেরে দেয়। এমনকি এমন হতে পারে আমিই মরেছি ভুলে ঘুমের মধ্যে। তুমি দয়া করে এখন এসব কথা বলা বন্ধ করো। তুমি বুঝবে না নীলা, এতটা জীবন্ত কি করে হতে পারে?
সে কণ্ঠস্বর এখনও মনে পড়লে আমার নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করে। বলতে বলতে দিব্য কোনোয় ভর দিয়ে দু হাতে নিজের মুখ চেপে ধরে। ভয়ে এখনও কাঁপছে সে। নীলা কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে দিব্যর দিকে। সে তাকে এতটা ভীত অবস্থায় কখনো দেখেনি। কি করে বোঝাবে এখন এই লোকটাকে? সে নিজের ফুলে যাওয়া পেটটার দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দিব্যর দিকে। সে দিব্যর কাছে গিয়ে তার পাশে বসে, তার কাঁধে হাত রেখে তাকে কিছুক্ষণ শান্ত হওয়ার সময় দেয়। তারপর তার মুখ থেকে হাত সরিয়ে সেটা তার পেটের উপর রাখে। শান্ত হও তুমি। আর কিছু না হোক আমাদের অনাগত সন্তানের কথা ভাবো দিব্য। তোমার মাইনে সবেমাত্র 25,000। আজকালকার দিনে এই টাকা দিয়ে ঢাকা শহরে ভালোভাবে থাকা অসম্ভব। সামনে আমাদের বাচ্চা আসবে পৃথিবীতে। তার যাবতীয় খরচ আর ভবিষ্যতের কথা ভেবেছো একবারও? কিন্তু নীলা ওই কণ্ঠ। সব তোমার ভ্রম দিব্য। তুমি কাল থেকে এই প্ল্যান নিয়ে চিন্তা করছিলে যে শ্যামাপুর কোনো ক্ষতি হতে পারে, তাই তুমি এমন স্বপ্ন দেখেছ। এই সব কিছু তোমার মস্তিষ্কের ভ্রম শুধু। দিব্য একটি দীর্ঘশ্বাস নিয়ে নীলের কথাগুলো বোঝার চেষ্টা করলো। ভুল কিছু বলছে না সে। তার অত্যাধিক কোনো কিছুতেই সে বিশ্বাস করে না। হয়তো তুমি ঠিকই বলছো নীলা, আমার এই মনের ভুল এগুলো। আসলে স্বপ্নটা এত জীবন্ত মনে হয়েছে যে জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছিল আমার। নীলা তৃপ্তির হাসি হেসে বলে, এই তো বুঝতে পেরেছি সবটা। এখন নিজেকে ধাতস্থ করো। তুমি এমন নার্ভাস হয়ে থাকলে ও সন্দেহ করবে। দিব্য নীরবে মাথা দুলিয়ে সায় দেয়। চোখে রোদ পড়ায় শ্যামা সকাল সকাল উঠে পড়েছে আজ। বেলকনিতে এভাবে অরণ্যর অপেক্ষা রেখে ঘুমিয়ে পড়ার জন্য মনটা খারাপ হয়ে আছে তার। এত ঘেম কোথা থেকে আসে বুঝে না সে। দিন দিন অলস হয়ে যাচ্ছে কাজ না করে করে। তাই আজকে নিজে হাতে নাস্তা বানিয়েছে সবার জন্য। তবে খাবার বানাতে বানাতে অরণ্যর কথা আরও বেশি মনে পড়ে তার। অরণ্য না জানি ভালো করে খেয়েছে কিনা কাল, সেটার জানার আগে তো ঘুমিয়ে পড়েছিল। অরণ্য ঠিকই বলেছে, এদিকটা জলদি সামনে তার ফিরে যেতে হবে, নয়তো ওনার চিনতে চিনতে পাগল হয়ে যাবে সে। নাস্তার টেবিলে সবার আগে হেনাই আসে। কলেজ যেতে হবে তার। 8:30 বাজে। সে আগে ভাগে খেয়ে বেরিয়ে পড়ে। বাকিরা সবাই খেতে বসে ততক্ষণে। মা হাসি মুখে বলে ওঠে, বা আজ আমার মেয়ে নাস্তা বানিয়েছে দেখছি। তোর বাবা ঘুম থেকে উঠে জানতে পারলে খুশি হয়ে যাবেন। তবে বাবা এখনো ঘুমাচ্ছে কেন? এত বেলা হলো। মা মাথা দুলিয়ে হতাশার সুরে বলে, রাতের ওষুধগুলো অনেক কড়া, খেলেই ঘুম আসে ওনার। 10টার আগে উঠবেন না উনি। শ্যামা চিন্তিত স্বরে বলে ওঠে, ওষুধগুলো আর কতদিন খেতে হবে বলেছে ডাক্তার? মা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, জানি না রে মা, ডাক্তার বলেছে এই মাসের রিপোর্ট দেখে নতুন ওষুধ দিবেন। দেখি কি বলে ডাক্তার। ডাক্তারের কথা শুনে মনে পড়ল। নীলা হঠাৎ খানিকটা উঁচু স্বরে বলে উঠল। শ্যামা আর মা দুজনই তার দিকে মনোযোগ দেয়। নীলা আবার বলতে থাকে, আজকে আমার ডাক্তারের কাছে 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। দিব্যর নাকি মিটিং আছে, তাই সে যেতে পারবে না। আপনারা কেউ আমার সাথে যাবেন? মা স্মিথ হেসে বলে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে বৌমা, তোমার সাথে আমিই যাব না হয়। নীলাও হালকা এসে বলে, ঠিক আছে মা, তবে বাবাকে রেখে আপনার যাওয়া ঠিক হবে তো? না মানে বাবার সকালের ঔষধ, ডাক্তার কি কি খেতে মানা করেছে সেগুলো শ্যামা আপু জানে না, উনি খুঁজে নিতে পারবে তো? মা মুখ গম্ভীর করে কিছু ভেবে বলে, ঠিক বলেছো বৌমা, আমি তো খেয়ালই করিনি। শ্যামা মা, তুই না হয় বৌমাকে নিয়ে যা হাসপাতালে, আমি না হয় তোর বাবার কাছে থাকি। নীলা মনে মনে বিশ্বজয় হাসি দেয়। এদিকে শ্যামা আর চোখে দিব্য আর নীলাকে জরিপ করে চলেছে। দিব্য মাথা নিচু করে স্বাভাবিক নাস্তা করে চলেছে, যেন আর কোনো কিছুর সাথে তার কোনো সম্পর্ক নেই। নীলাও হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে জবাবের অপেক্ষায়। এদিকে মায়ের কথা ফেলতেও পারছে না, তাই বাধ্য হয়ে রাজি হয়ে যায় সে। তবে সে ঠিক করে চোখ কান খোলা রাখতে হবে এর সাথে গেলে। জানি না এদের পেটে কি কি শয়তানি চলছে। বাসায় যাবে মানে? শ্যামা ভুরু কুচকে নীলার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আপু, আসলে তাড়াহুড়ো করে সামান্য কাপড় চোপড় নিয়ে চলে এসেছি। মালপত্র সব মাসের শুরুতে আনবো বলে আনা হয়নি। আমার আগের রিপোর্টগুলো বাসায় ভুলে ফেলে এসেছি, ওগুলো নিতে যেতে হবে। শ্যামা নীলার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে সাবধান করার ভঙ্গিতে বলে ওঠে, দেখো নীলা, আগে থেকে সাবধান করে দিচ্ছি, আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে ভালো হবে না বলে দিলাম। নীলা মুখে দুঃখে দুঃখে ভাব তুলটিয়ে তুলে বলে, আপু, আপনি আমাকে ভুল বুঝছেন কেন? আমি এই এত বড় পেট নিয়ে নিজেই হাঁটতে পারি না। এই অবস্থায় আমি কি করব আপনার সাথে? আমি সত্যি রিপোর্ট ফেলে এসেছি। বলতে বলতে আবার চোখ থেকে টপ টপ 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শ্যামা এই মেয়ের কান্নার ট্যালেন্ট দেখে সবসময় অবাক হয়। কার থেকে এই ন্যাকামির ট্রেনিং নিয়েছে এই মেয়ে কে জানে। সে বিরক্তির সাথে জবাব দেয়, আচ্ছা বেশ, আর নাটক করতে হবে না, জলদি চলো।
নীলা মুচকি এসে সিএনজিতে উঠে বসে। শ্যামাও তার পাশে বসে পড়ে। নীলাদের ভাড়া বাসাটা বেশি দূরে নয়, এখান থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যায় তারা। ভাড়া মিটিয়ে শ্যামা নীলার উদ্দেশ্যে বলে ওঠে, আমি ভেতরে যাব না, গেটের বাইরে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে নিয়ে আসো। নীলা কোনো দুরুক্তি করে না, সম্মতি জানিয়ে গেটের ভিতরে ঢুকে পড়ে। মুখে তার খেলা করছে কুটিল হাসি। সে মনে মনে বলে ওঠে, এত সাবধানতা অবলম্বন করে কি করবি বলতো? তোর বিপদ তো ভেতরে নয়, বাইরে তোর অপেক্ষা করছে। নীলা ভেতরে যাওয়ার পরে অস্থির ভাব কাটল না শ্যামার। মন কেমন কু ডাক দিচ্ছে শুধু। এই গেটের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করতে লাগলো। এমন সময় হঠাৎ একটা সিএনজি এসে দাঁড়ায় শ্যামার ঠিক পাশে। চমকে উঠে ভালো করে কিছু বোঝা ওঠার আগেই সিএনজি থেকে কাপড় দিয়ে মুখ বাঁধা দুজন নেমে একজন তার পেছনে চেপে ধরে, আর একজন নাকে একটা রুমাল চেপে ধরে। সাথে সাথে নিস্তেজ হতে থাকে তার শরীর। সে খানিকটা টের পেল তাকে টেনে নিয়ে সিএনজিতে তোলা হয়েছে। পুরোপুরি জ্ঞান হারাবার আগে সে শুধু আশেপাশের লোকজনের চিল্লাচিল্লি আওয়াজ শুনতে পেয়েছিল। রাত 8টা, পুরো বাড়ি জুড়ে মাতমের অবস্থা। মা কান্না করতে করতে বারবার নিস্তেজ হয়ে পড়েছে। হেনা মাকে সামলাচ্ছে, এখনও সে কলেজের ড্রেসটাই পরে আছে। বাবা যেন শোকে পাথর হয়ে চোখের পোকা ফেলতেও ভুলে গেছেন। ঘরের যুবতী মেয়েকে এক রাস্তা মানুষের মাঝখান থেকে দিনে দুপুরে তুলে নিয়ে গেল, কেউ নাকি থামাতে পারেনি, এতটা জলদি হয়েছে সবকিছু। দিব্য পুলিশ স্টেশন থেকে ফিরলে বাবা উৎসুক নয়নে তার দিকে তাকায়। দিব্য তার দিকে নিরাশ হওয়ার ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, রিপোর্ট লিখে এসেছি বাবা, তারা নাকি খোঁজ পেলে জানাবেন। আমরা কিছু জানতে পারলে তাদের জানাতে বলেছে। বাবা ক্ষুব্ধ হয়ে উঠলেন, আমরা আমাদের মেয়েকে খোঁজ জানলে তাদের সাহায্য হতাম নাকি? আমার মেয়েটা, আমার মেয়েটা, হাঁপাতে হাঁপাতে বাবা বুকের বাঁ পাশটা চেপে ধরে। দিব্য এগিয়ে গিয়ে ধরে ফেলে বাবাকে। বাবা প্লিজ শান্ত হও তুমি, আপুকে জলদি খুঁজে পাওয়া যাবে। কোথায় খুঁজে পাবে? কে দিবে খোঁজ? আমার মেয়েটা না জানি কোথায় আছে, তারা কারা, কোন উদ্দেশ্যে নিয়ে গেছে তাকে? হে খোদা, আমার মেয়েটাকে রক্ষা করো তুমি। তার শক্ত ধাঁচের বাবাকে এমন ভেঙে পড়তে দেখে দিব্য নিজের ভেতর অনুশোচনা সহতে শুরু করে। তার খুব করে বলতে ইচ্ছা করছে আপু সকালের মধ্যে চলে আসবে, কিন্তু সে তা বলতে পারল না। অনেকটা এগিয়ে এসেছে সে এই পরিকল্পনার, তার এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নীলা এদিকে অশ্রুসিক্ত নয়নে মনে মনে প্রার্থনা করে চলেছে দিব্য যেন সবটা আবার উগড়ে না দেয়। এই লোকটার মাথা সকাল থেকে ঠিক নেই। রাত 11:15, শ্যামাকে একটি শহরের নির্মাণাধীন ভবনের 3তলায় চোখ হাত বেঁধে ফেলে রেখেছে আবির ও তার বন্ধুরা। সব ঠিক মতোই চলছে, মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি। আবির আর তার বন্ধুরা খানিকটা ধরে মদ্যপান করে মদ্যপেয় হয়ে আছে। তারা এই মুহূর্তে 4 জন এখানে। সাদমান আর আসিফই শ্যামাকে সিএনজিতে তুলে এনেছিল, আর সিএনজিটা হলো নাহিদের। আবির এখানে তাদের জন্য অপেক্ষা করছিল। এরা 4 জন অনেক ভালো বন্ধু। রোজ নিয়ম করে রাতের বেলায় মদের আসর বসানো, সেখানে দুনিয়ার যত অশ্লীল কথাবার্তা বলা, ছুটির দিনে নিয়ম করে এলাকার মেয়েদের ইপটিজিং করা, সব ধরনের অপকর্ম একে অপরের সঙ্গী তারা। এই মুহূর্তেও তাই করছে। সাদমান তার গ্লাসের পানীয়টা এক চুমুকে শেষ করে অশ্লীলভাবে বলে ওঠে, দোস্ত, ভাবির ফিগারটা কিন্তু জোস, পুরাই মাথা নষ্ট। আবির নেশার ঘরে গর্বের সাথে বলে, তাই না রে? আমিও পুরো অবাক হয়ে গেছিলাম, মেয়েটা আগে এমন ছিল না, হঠাৎ করে এমন সুন্দর হয়ে গেছে দেখছি। আসিফ হেসে বলে, তুই নিজেকে কীভাবে যে কন্ট্রোল করছিস কে জানে, আমি হলে তো এতক্ষণে, বলে নিজের ঠোঁট কামড়ে ধরে আসিফ। আবির একটু ধমক সুরে বলে, আমার মায়ের নজর দিস না আসিফ, বন্ধুত্বের সব ভাবাই করতে পারবো, কিন্তু বউ না। নাহিদ খানটা তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, বালের বউ তোর, তুই কি কাপুরুষ নাকি? বিয়ে যখন তোর সাথে হবে তখন তুই এখানে বসে আছিস কি জন্য? কিছু তো সুযোগ নেই। এই না, আমার বোনের মানা আছে, কোনো গন্ডগোল যাতে না করি, নয়তো প্ল্যান সব মাটি হয়ে যাবে। আরে ধুর, কিছু মাটি হবে না। মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে বলে রটাতে তো হবে, তুই কিছু করলে সেটা আরও বাস্তব দেখাবে। আবির ঘোর লাগা দৃষ্টিতে শ্যামার দিকে তাকিয়ে আসিফের দিকে নিশ্চয়তার জন্য তাকিয়ে বলে, বলছিস সত্যি কিছু হবে না তো? আরে কিচ্ছু হবে না, বিয়ে তো তোর সাথেই হবে, তুই করতেই পারিস, আর আমরা করতে না পারলেও একটু দেখি, কি বলিস? আসিফের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ফেলে। আবির বন্ধুদের কথায় মনোবল পেয়ে টলতে টলতে এগিয়ে যায় শ্যামার কাছে। শ্যামার জ্ঞান পুরোপুরি না ফিরলেও ওষুধের প্রভাব কমে আসার তার একটু হুঁশ রয়েছে। আপচা আপচা ভাবে লোকগুলোর কথা তার কানে বসেছে। তার মস্তিষ্কে এখনও সবটা ধোঁয়াশা হলেও এটুকু বুঝতে পারছে সে সামনে অনেক বড় বিপদ তার। কী করে রক্ষা করবে নিজেকে?
নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও হাতের একটা আঙুল খানিকটা নাড়াতে পারল সে শুধু। হতাশায় চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে তার। হঠাৎ করে অরণ্যকে একবার জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখতে অনেক ইচ্ছে করছে। তার একমাত্র শান্তির স্থান, যেখানে মাথা রাখলে জগতের সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করার আদম্য শক্তি চলে আসে, যেখানে এই ইহজগতের সব কষ্ট ভুলে থাকা যায়। মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ার কারণে হয়তো আবার জ্ঞান হারাতে শুরু করেছে সে। পুরোপুরি জ্ঞান হারানোর আগে তার নাকে একটা অতি পরিচিত আতরের সুবাস ভেসে আসে বলে মনে হয়। কি সেই সুবাস তা বুঝে ওঠার আগে জ্ঞান হারায় সে। সবটা কয়েক মিনিটের ব্যবধানে ঘটে যায়। অরণ্য তার পায়ের কাছে লাশগুলো শেষবারের মতো একটা লাথি মেরে নিচে ফেলে দিয়ে শ্যামার দিকে এগিয়ে যায়। রক্তের নেশা আজ তাকে পেয়ে বসেছে। জগতের সব হিংস্রতা যেন ভর করেছে তার উপর। এই মুহূর্তে সে তার সামনে যে আসবে তাকে খুন করে ফেলবে সে তার রক্তাক্ত হাতের দিকে ঘৃণিত দৃষ্টি তাকিয়ে তা মুছে ফেলে শ্যামার স্পর্শ করার আগে একে একে শ্যামার হাতের এবং চোখের বাঁধন খুলে দেয় অরণ্য। তারপর তার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তার চোখের মুখে বেদনার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। শ্যামার মুখের দিকে তাকিয়ে আত্মগ্লানি মিশ্রিত কণ্ঠে বলে ওঠে অরণ্য, আমাকে ক্ষমা করে দিও শ্যামা, তোমার অরণ্যকে ক্ষমা করে দিও প্লিজ। কালকে যদি সবগুলোকে শেষ করে দিতাম তাহলে আজ তোমাকে এত বড় বিপদে পড়তে হতো না। ছাড়বো না আমি, ওদের কাউকে ছাড়বো না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অরণ্য। আর কখনো নিজের প্রিয় মানুষকে নিজের সামনে শেষ হতে দেখতে চায় না সে। কখনো সে নিজেকে আবার সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে দেবে না। মনে মনে প্রতিজ্ঞা করে সে। রাত 1:30। এখনো শ্যামাদের বাড়িতে আলো জ্বলছে। কারো চোখে ঘুমের লেশ মাত্র নেই, কারো খাওয়া দাওয়া হয়নি। নীলা চুপি চুপি কিছু খেয়ে নিয়েছে। বিরক্ত হয়ে পড়েছে সে এই নাটক করতে করতে। জলদি জলদি সকাল হলেই বাঁচে। এমন সময় বাড়ির দরজা করাঘাত শুনে সকলে সজাগ হয়ে যায়। এই সময় কে এলো? মাই হতদন্ত হয়ে দৌড়ে গিয়ে আগে দরজা খুলে শ্যামাকে দরজার সামনে পড়ে থাকতে দেখে তাকে বুকে নিয়ে কান্না জুড়ে দেন। ততক্ষণে বাকি সবাই এসে দাঁড়িয়েছেন। দিব্য আর নীলা ঘটনা আকস্মিকতায় হতবাক হয়ে যায়। তাদের প্ল্যান ছিল সকালবেলা শ্যামাকে যেখান থেকে তুলে নিয়েছিল সেখানে ফেলে আসা, তাহলে লোক জানাজানি হবে। কিন্তু শ্যামাকে এত জলদি ঘরের দরজায় করাঘাত করে ঘরের দরজার সামনে কে রেখে গেল? নীলা মনে মনে রাগে ফেটে পড়ে আবিরের ওপর। একটা কাজ যদি তাকে দিয়ে ঠিকমতো হয়। এদিকে বাবা তাগাদা দিতেই অনিচ্ছা সত্ত্বেও দিব্য হেনার সাহায্যে শ্যামাকে রুমে এনে শুয়ে দেয়। মা বাবা দুজনেই তার দুপাশে বসা। শ্যামার জ্ঞান ফেরেনি এখনো। হেনা দ্রুত বাথরুম থেকে পানির বালতি নিয়ে এসে মগ দিয়ে তার মাথায় পানি ঢালতে থাকে। মা তার চোখ মুখে পানি ছিটা দিতে লাগলো। শ্যামার হুঁশ ফিরে এক সময়, তবে মাথাটা প্রচুর ব্যথা করছে তার। চোখ খুলে সে নিজেকে নিজের রুমে তার পরিবারের মাঝে আবিষ্কার করে চমকে ওঠে। মেয়ের হুঁশ ফিরেছে দেখে বাবা তাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে কাঁদতে থাকে। কেমন লাগছে তোর মা? শরীর খারাপ লাগছে? শ্যামা আবছা আবছাভাবে বলে, মাথা ব্যথা করছে অনেক, আমি একটু ঘুমাও বাবা। মা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কে ছিল ওরা? তুই কিভাবে ফিরিলি? ওরা খারাপ কিছু করেনি তো? শ্যামা মাথায় হাত চেপে বলে, জানি না মা, কিছু মনে পড়ছে না আমার। তবে ওরা কিছু করেনি, আমার সামান্য হুঁশ ছিল। কিছু করলে বুঝতে পারতাম। আর আমি এখনো কিভাবে এসেছি আমি জানি না। হয়েছে, আমার মেয়ে সুস্থ শরীরে ফিরে এসেছে, এই অনেক। ওকে ঘুমাতে দাও সবাই, এসব কথা কাল হবে। বাবার কথা সবাই সায় দিয়ে যে যার রুমে চলে যায়। মা তার পাশে থাকতে চাইলেও শ্যামা মানা করে দেয়। সবে চলে যাওয়ার পর তার বালিশের পাশে রাখা ফোনটা বেজে ওঠে। এটা কীভাবে এখানে এসেছে সে জানে না। সেটা আজকের ঘটনার সময় ব্যাগপত্র সহ রাস্তায় পড়ে গিয়েছিল। নীলা নিয়ে এসেছে হয়তো তাহলে। ঘুমকাতরের চোখে ফোনটা হাতড়ে কোনো মতে হাতে নিতেই অরণ্যের নামটা স্ক্রিনে জল করতে দেখে। অরণ্য নাম দেখে প্রশস্তির হাসি ফুটে ওঠে তার চোখ মুখে। সে ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, অরণ্য, তুমি ঠিক আছো? ঠিক আছি। আপনি কোথায়? যেখানে থাকার কথা আমার। হঠাৎ এই প্রশ্ন কেন? অরণ্য, আমাকে কি আপনি রক্ষা করেছেন আজকে? অন্য কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, আজকে তোমার ফিরে আসার কথা, ভুলে যেও না কিন্তু। শ্যামার হাসি আরও বিস্তৃত হয়। অরণ্য তার প্রশ্নের উত্তর দেয়নি। ভুলে যাব না। ঘুমিয়ে পড়ো এখন। অরণ্য, বলো। ভালোবাসি আপনাকে। পুকুর পাড়ে রক্তজবা গাছটির পাশে বসে থাকতে থাকতে এই প্রথম হাসি ফুটল অরণ্যর মুখে। অপর প্রান্তে শ্যামার মৃদু শ্বাস প্রশ্বাসের আওয়াজ জানান দেয় সে ঘুমিয়ে পড়েছে। অরণ্য অশ্রুসিক্ত নয়নে হাঁটু গেড়ে বসে জবা ফুলের গাছের সামনে।
মা, অবশেষে আমি তাকে পেয়েছি যে আমাকে ঠিক তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসে। কিন্তু আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি কি করব এখন? এদিকে দিব্য আর নীলার চোখে ঘুম নেই। নীলা আবিরকে ফোন করে চলেছে, কিন্তু কেউ রিসিভ করছে না ফোন। রাগে গজরাতে গজরাতে ফোনটি বিছানায় ছুঁড়ে মারে নীলা। একটা কাজ এগুলোকে দিয়ে হয় না। এত কষ্ট করে প্ল্যান এতটা এগিয়েছিলাম, সব জলে গেল। দিব্য এদিকে ইতস্ত করে বলে, ওদের সাথে খারাপ কিছু হয়নি তো? নয়তো ওরা এমন করার কোনো কারণ নেই। ওদের আবার কি হবে? চারটে জোয়ান ছেলেকে তোমার বোন একে কি করতে পারে? শ্যামা আপু নয় নীলা, কিন্তু ওই স্বপ্নের ব্যক্তিটা। শুকনো ঢোক গিলে বলে দিব্য। নীলা বিরক্তি চোখ মুখে কুঁচকে ফেলে। দেখো, আমার মাথা কিন্তু এই মুহূর্তে এমনিতেই খারাপ। আবার এসব অবান্তর কাহিনী শুরু করো না এখন। আমার কথা যদি অবাস্তর হয়ে থাকে, তাহলে আমার থেকে বেশি কেউ হবে না নীলা। চলো ঘুমিয়ে পড়ো, বাকিটা সকালে দেখা যাবে। আমার ভালো লাগছে না এসব। শ্যামা সকাল সকাল ঘুম ভেঙে যায় খিদের কারণে। প্রচুর খিদে পেয়েছে তার। কাল সকালের পর কিছুই খাওয়া হয়নি তার। মাথা ব্যথাও এখন কমছে না। এক কাপ চা দরকার তার এই মুহূর্তে। এত সকালে কেউ ওঠেনি হয়তো। নিজেই কোনো মতে টলতে টলতে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে গোসল করে নেয়। চুল মুছতে মুছতে রান্নাঘরে এগিয়ে যায় কিছু খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখতে পায় হেনা চুলে চা বসাচ্ছে। শ্যামাকে দেখে তার মোড়ের মুখে হাসি ফুটে ওঠে। আপু, তুই উঠেছিস? আমি চা বসেছি, তোর জন্য বানাই। শ্যামা এসে চেয়ার টেনে বসতে বসতে উত্তর দেয়, হ্যাঁ রে হেনা, এক কাপ কড়া করে চা বানা, মাথা প্রচুর ব্যথা করছে। হেনা সম্মতিতে মাথা দুলিয়ে বয়াম থেকে প্লেটে বিস্কুট বের করে রাখে। তো আজকে এত জলদি উঠে গেলে যে সকালে? হেনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমই আসেনি। কাল সত্যি ভয় পেয়ে গেছিলাম আপু। এদিকে তোকে কারা তুলে নিয়ে গেছে, এদিকে বাবা মা দুজনে অসুস্থ হয়ে পড়ছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তোমাদের কিছু হলে আমি কি করব? শ্যামা তার ছোট্ট বোনের মনোভাব বুঝতে পারে। পরিবারে যা হচ্ছে সে তার ছোট মনে প্রভাব ফেলছে। সে চায় না তার বোন এই বয়সে হতাশাগ্রস্ত থাকুক। সে কিছু হয়নি এমন ভাব ফুটিয়ে তুলে বলে, আরে পাগলি বোন আমার, কিছু হয়নি তো। দেখ, সব ঠিক আছে, এসব নিয়ে তো ভাবিস না। তার সান্ত্বনা হেনার উপর কতটা কাজ করলো কে জানে। সে আর কোনো প্রত্যুত্তর করে না। চা হয়ে গেলে 2 কাপ চা বানিয়ে 1 কাপ শ্যামাকে দেয়, আর 1 কাপ নিজে একটু টুলে নিয়ে নেয় শ্যামার পাশে বসে পড়ে। চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকটা সুস্থ বোধ করে শ্যামা। একটু পর খানিকটা ইতস্তত নিয়ে শ্যামা বলে ওঠে, আপু, তোর কি মনে হয় এসবের পিছনে দিব্য ভাইয়া থাকতে পারে? শ্যামা অবাক হয়ে যায়। হেনা ব্যাপারটা ধরে ফেলেছে। এই কথাটা কারো কাছে তুলতে চাইছিল না। অবশ্যই এর পিছনে দিব্য আর নীলা রয়েছে। দিব্য আর নীলা ফিরে আসা, বিয়ের প্রস্তাব, নীলার সাথে বের হতে কিডন্যাপ হওয়া, সবকিছু কাকতালীয় ঘটনা হতে পারে না। শ্যামা চায়ের কাপ রেখে হেনার হাতে হাত রাখে। এই কথাটা মা বাবার সামনে কখনো বলিস না হেনা। হেনা বিস্মিত হয়ে বলে, তার মানে তুইও এটা ভাবিস এসব ভাইয়া আর ভাবি করেছে? তাহলে বাবা মাকে বললি না কেন? তাদের জানা উচিত এসব। হেনা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন আর বোঝার চেষ্টা কর। তুই ছোট মানুষ, তাই এখনো অনেক কিছু বুঝিস না। তুই তো কাল নিজের চোখেই দেখলি আমার অপহরণের পর বাবা মার কি অবস্থা হয়েছিল। একবার ভাব, আমি যদি বলি ওনাদের ছেলে এসব করেছে, তাহলে কি হবে? মা তো আত্মগ্লানি শেষ হয়ে যাবে যে তিনি দিব্যকে ক্ষমা করেছেন বলে, নীলার সাথে আমাকে পাঠিয়েছেন বলে এসব হয়েছে। বাবা দিব্যর উপর রেগে থাকলেও উনি আমাদের ভাই বোনকে সবাইকে সমান ভালোবাসেন। তারা দুজনে সহ্য করতে পারবে না যে তাদের ছেলের এতটা অধঃপতন হয়েছে। আর আমি নিজেও আমার ছোট ভাইকে পুলিশে কীভাবে দেই? ওর না হয় বুক কাঁপে না আমার জন্য, কিন্তু আমি ওর মতো পাষাণ কীভাবে হই? আপু, আমি সব বুঝতেছি, কিন্তু ওরা তো থেমে থাকবে না। এরপর নতুন করে কি করবে কে জানে। আমার এখন দিব্য ভাইকে দেখলেই ভয় হয়। সে কি আমাকেও গুন্ডা নিয়ে তুলে নিয়ে যাবে? তুই দুশ্চিন্তা করিস না এসব নিয়ে হেনা। তুই মন দিয়ে পড়াশোনা কর শুধু। ওরা আর কিছু করতে না পারে এমন ব্যবস্থা করব আমি। আমি ঠিক করেছি, ভালো একটা উকিলের পরামর্শ নিয়ে থানায় জিডি করে রাখবো। আমাদের কোনো আকস্মিক দুর্ঘটনা হলে যেন তারা দায়ী থাকে এমন লিখিত স্বীকারোক্তি দেব। সেটা দিব্যকে দেখিয়ে দিলেই হবে। আমাদের তোয়াজ না করুক, আইনকে তো করবে। এমন করলে সত্যি ঠিক হবে? হ্যাঁ, তবে ততদিন সতর্ক থাকবি। এরা জানে মা বাবার আসল দুর্বলতা আমার সন্তানরাই। সেই সুযোগ নিচ্ছে তারা। আমি নিজেও আজ ফিরে যাব। ফিরে যাবে মানে? হঠাৎ মায়ের কণ্ঠ শুনে চমকে ওঠে দুজনে। মা আবার কিছু শোনেনি তো? মা চিন্তিত স্বরে বলে ওঠে,
এই অসুস্থ শরীরে কোথায় যাবি? কাল এত বড় একটা ঘটনা ঘটলো, তুই কি কয়দিন ঘরের বাইরে যাস না? শ্যামা নিশ্চিন্ত হয়ে যায় যে মা কিছু শোনেনি। সে হেসে জবাব দেয়, মা, আমার মনে হয় ওরা বলে অন্য কাউকে কিডন্যাপ করতে গিয়ে আমাকে নিয়ে গেছিল। নয়তো দেখো না, ওরা এভাবে আমাকে কিছু না করে ফেরত দিয়ে যাবে কেন? সেসব আমি জানি না, তুই ঘরের বাইরে যাবি না। শ্যামা উঠে মাকে জড়িয়ে ধরে বলে, লক্ষ্মী মা আমার, এত চিন্তা করো না। আমার কাজ আছে, আমাকে তো যেতেই হবে, আর সেখানে আমাকে কেউ কিছু করতে পারবে না। শ্যামা মাকে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে রাজি করায় তার যাওয়ার জন্য। শ্যামা যত দ্রুত সম্ভব ফিরে যেতে চায় অরণ্যর কাছে। কাল রাতে ঘুমের ঘোরে ওর সাথে কি কথা হয়েছে তেমন মনে নেই তার, শুধু আবছা আবছাভাবে মনে আছে সে তাকে ভালোবাসে বলেছিল। সে কথা মনে পড়তেই লজ্জায় গাল গরম হয়ে যায় তার। শ্যামা নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে বাবা ওঠার আগে বেরিয়ে পড়েছে। বাবাকে মানানো এত সহজ নয়, তিনি তো বলেই দিবেন বাড়ির বাইরে যেন পা না রাখি, তাই আগে ভাগে বেরিয়ে পড়েছে। আজ সকালে দিব্য আর নীলার সাথে দেখা হয়নি, রুম থেকেই বের হয়নি তারা। অবশ্য ভালোই হয়েছে, এসব মানুষের মুখ দর্শনও করতে চায় না সে। অনেকক্ষণ যাবৎ মেইন রোডের পাশে দাঁড়িয়ে স্টেশনে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছে শ্যামা, কিন্তু কোনো বাসের সিট খালি পাচ্ছে না সে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা বাসে খালি সিট পেল সে। সে উঠতে নিতে যাবে, তার আগে কেউ তার হাত চেপে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে উঠে পিছনে তাকায় সে, দেখে সেদিনে স্টেশনে দেখা হওয়া ফকিরটা। আজও সে একই ছেঁড়া আলখাল্লা, মাথায় রংচটা গামছা, কাঁধে সেই পুটলি। এক গাল দাড়িতে লুকিয়ে তো অমায়িক এক হাসি দিয়ে লোকটা বলে ওঠে, মারে, উপরওয়ালার নামে কিছু দিবি? বড্ড খিদে পেয়েছে। এদিকে বাসের হেল্পার তাগাদা দেয়, ম্যাডাম, উঠলে উঠে বসেন, বাস সাইরা দিব এখন। শ্যামা পড়ে যায় দোটানায়। সেদিনের অদ্ভুত বিদ্রোহীদের টাকা নেয় না, শুধু খিদে লাগলে কিছু খাবার চায়, তাকে মানা করে দেবে। আবার আজকে বাসের যা ঝামেলা, এই বাস ছেড়ে দিলে এর পরের বাস কখন পাবে ঠিক নেই। দোটানার মাঝে সে ঠিক করে সে না হয় পরের বাসটাই নেবে। এই বুড়োটাকে খাবার না দিয়ে গেলে সারা রাস্তা তার মন খারাপ থাকবে। সে হাসিমুখে হেল্পারকে বলে, ভাইয়া, আপনি অন্য যাত্রী নিয়ে নিন, আমি উঠবো না। হেল্পার বিরক্ত হয়ে বলে, আভা, উঠবেন না যখন তখন শুধু দেরি করাইলেন কেন? শ্যামা কোনো মতে মাফ চেয়ে চলে আসতে নেয়। তখন বৃদ্ধ ফকির মুখ প্রচার করে বলে, আরে যা যা, তোর গাড়ি এমনিতেও কাউকে গন্তব্যে নিতে পারবে না। পর তার কথা গায়েও মাখলেন না। শ্যামাও তার কথাটি বোধগম্য হয় না। স্মিত হয়ে সে লোকটিকে অপেক্ষা করতে বলে দোকান থেকে খাবার কিনতে যায়। দাম মিটিয়ে ফিরে আসতে আসতে দেখে বাস ছেড়ে দিয়েছে। সে বৃদ্ধ ফকির দিকে খাবার এগিয়ে দিয়ে বলে, এই নিন চাচা, গরম গরম পরোটা বানিয়েছে, আর কিছু খাবেন? বৃদ্ধ ফকির হেসে মাথা দুলিয়ে তার হাত থেকে খাবার নিতে নিতে বলে, না রে মা, আর কিছু লাগবে না। তোর উপর আমি সন্তুষ্ট, তুই আমাকে দুইবার খুশি করেছিস, তোকে আমিও কিছু দিতে চাই। শ্যামা আশ্চর্য হয়ে যায় ওনার কথা শুনে। উনি আবার কি দেবেন তাকে? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে বৃদ্ধ তার পুটলিতে হাত রাখছেন। সেখান থেকে তিনি দুটো কালো সুতা বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, এই নে ধর, একটা তোর স্বামীর হাতে বাঁধবি, আর একটা নিজের হাতে। ভাগ্য তোদের জোড়া চিরকালের জন্য বেঁধে দিবে। শ্যামা লোকটির আধ্যাত্মিক কথাবার্তা বোধগম্য হওয়ার আগেই চারদিকের হট্টগোলের আওয়াজ দৃষ্টি আকর্ষণ করে তার। লোকজন হইচই করে রাস্তার দিকে ছুটছে। লোকমুখে যা শুনলো তার অর্থ এই দাঁড়ায় যে একটু আগের বাসটি সামনের মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে। বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারো বেঁচে ফেরার আশঙ্কা নেই। শ্যামা চমকে উঠে দ্রুত তার সামনের ব্যক্তির দিকে তাকায়, কিন্তু সামনে কেউ নেই। সে আশেপাশে তাকিয়ে খুঁজলেও লোকটিকে আর দেখতে পেল না। কয়েক মুহূর্তের ব্যবধানে যেন গায়েব হয়ে গেছেন তিনি। শ্যামা সেখানে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, লোকটিকে তাহলে এজন্য বলেছে বাস গন্তব্যে যাবে না, আর তিনি সে সময় না আসলে ওই মুহূর্তে সে ওই বাসে উঠে যেত। হয়তো আজই তার মৃত্যু ঘটতো। তাহলে লোকটিকে তাকে রক্ষা করলো কে? উনি ভাবতে ভাবতে মনের অজান্তেই শ্যামা তার হাতের কালো সুতো দুটি শক্ত হাতে মুঠো করে নেয়। বেলা 11টা। নীলার ফোন বেজে ওঠে হঠাৎ। মাত্রই নাস্তা সেরে এসেছে। রাতে দেরি করে ঘুমানোর ফলে দেরিতে উঠেছে সে আর দিব্য। দিব্য আজ অফিসে যায়নি। ফোন হাতে নীলা দেখে আবিরের নাম্বার থেকে কল এসেছে। ফোনটার সাথে সাথে রিসিভ করার আগেই ফেটে পড়ে নীলা, এতক্ষণ পর ফোন দেওয়ার সময় হচ্ছে তোর? জলদি এসে দেখা কর, আমার অনেক কথা আছে তোর সাথে। আমি পুলিশ বলছি। অপর প্রান্ত থেকে অজ্ঞাত পুরুষ কণ্ঠের বলা বাক্যটি শুনে চমকে ওঠে নীলা।
দিব্য কিছুটা দূরেই নীলাকে লক্ষ্য করছিল। আবিরের ফোন আসার পর থেকে নীলের অভিব্যক্তি এমন রাগ থেকে ভীত হতে দেখে চিন্তায় পড়ে যায় সে কাছে এগিয়ে গিয়ে ইশারা জিজ্ঞাসা করে কি হয়েছে। নীলা দিব্যর দিকে এক পলক তাকিয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে জিজ্ঞাসা করে, পুলিশ? জি। এই ফোনের মালিক কি আপনার পরিচিত কেউ? আপনার অনেকগুলো মিস কল দেখা যাচ্ছে। শেষ কথাও আপনার সাথেই হয়েছে। ওনার সাথে কি সম্পর্ক আপনার? নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, উনি আমার আপন বড় ভাই। কেন, কি হয়েছে? আর তার ফোন আপনার কাছে কেন? অপর প্রান্তের লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা একটি নির্মাণাধীন ভবনের নিচে আজ সকালে 4টি লাশ পেয়েছি। লাশের অবস্থা শোচনীয়। সার্চ করতে গিয়ে এই ফোনটা পেয়েছি আমরা। লাশ আপনার ভাইয়ের কিনা তা শনাক্ত করার জন্য আপনাকে একবার থানায় আসতে হবে ম্যাডাম। সবটা শুনে নীলা বাকরুদ্ধ হয়ে যায়। আবিরও তার বন্ধুদের কেউ মেরে ফেলেছে? সে ভয়ে কাঁপতে কাঁপতে দিব্যর দিকে তাকায়। সে দেখতে পায় দিব্যর মুখে রক্ত সরে গিয়েছে যেন। ভয়ে রীতিমতো কাঁপছে সে আমার সুতো দুটো হাতে নিয়ে অপেক্ষা করছে অরণ্যর। সে অনেক ভেবেছে এটা নিয়ে। আধ্যাত্মিক কোনো বিষয়ে বিশ্বাস করতে মন চায় না তার। হতে পারে তার সাথে যা ঘটেছে তার নিতান্তই কাকতালীয় ঘটনা, কিন্তু তবুও সেই ফকির যদি সত্যি কোনো অলৌকিক ক্ষমতাধর সত্তা হয়ে থাকে, এই শুধু তার অরণ্যর কলাইতে বাঁধতে তো কোনো ক্ষতি নেই। শ্যামা কানে এখনো বাজছে সেই কথাগুলো। ভাগ্য তোদের জোড়া চিরকালের জন্য বেঁধে দিবে। যদিও সে বুঝতে পারছে না নতুন করে কি জোড়া বাঁধবে তাদের। তারা তো ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ। তবুও সে ঠিক করলো অরণ্য আজ আসলে সবার আগে এগুলোই তাদের কলাইয়ে বাঁধবে। তার অপেক্ষা একসময় শেষ হয়। অরণ্যর আগমন ঘটে। শ্যামাকে দুদিন এভাবে তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে দেখেনি। এর মধ্যে মনে হয়েছে 2 যুগ কেটে গিয়েছে। মেয়েটি তার উপর কি মায়া করেছে কে জানে। মেয়েটা সচরাচর সে আসলে টের পেয়ে যায়, কিন্তু আজ না জানি কোন ভাবনায় ডুবে আছে মেয়েটি। খাটের উপর বসে এক মনে কিছু ভেবে চলেছে। সে যে এসেছে তাকে দেখে মনে হলো না সে বুঝতে পেরেছে। অর্ণর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে তাকে অন্যমনস্ক দেখে। ক্রূর হেসে এগিয়ে যায় তার দিকে। আজ শ্যামাকে ভালো করে চমকে দেওয়া যাবে। অরণ্য ধীরপায়ে এগিয়ে গিয়ে শ্যামাকে কোলে তুলে নিয়ে ঘুরতে থাকে। ঘটনা আকস্মিক তার ভয়ে চিৎকার দিয়ে ওঠে শ্যামা। অরণ্যের গলা খামচে ধরে শক্ত করে। শ্যামার অবস্থা দেখে অরণ্য হাসতে হাসতে লুটিয়ে পড়ার জোগাড় হয়। সে শ্যামাকে নামিয়ে তার সামনে দাঁড় করিয়ে দেয়। শ্যামার মাথা তখনও ভনভন করে ঘুরছে। টলতে টলতে সে অরণ্যর বুকে আছড়ে পড়ে, আর অরণ্য তাকে পরম ভালোবাসায় তার বুকে মিশিয়ে নেয়। শ্যামার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নেয় তার শরীরের। এই 2 দিন ঠিক এই মুহূর্তটার জন্য কতটা বেকেল ছিল সেটা শুধু সেই জানে। শ্যামা অরণ্যর বুকে মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে একসময় ধাতস্থ হয়। পুরোপুরি শান্ত হওয়ার পর রেগে মেগে ধুম করে একটা কিল বসিয়ে দেয় অরণ্যর বুকে। অরণ্য আবার হেসে ফেলে শ্যামার রাগ দেখে। শ্যামা গাল ফুলিয়ে বলে, এটা কি ছিল? কতটা ভয় পেয়েছিল আমি জানেন? কি করব বলো? 2 দিন বাইরে কাটিয়ে এসে দেখছি আমাকে পুরোপুরি ভুলে গিয়েছো তুমি। আগে আমি আসলে বুঝে যেতে, আর আজ আমি এসেছি বুঝতেও পারোনি তুমি। তাই তো তোমার মস্তিষ্ক থেকে অন্য ভাবনাগুলো ঝেড়ে ফেলে দিলাম। তোমার সমস্ত ভাবনা জুড়ে শুধু আমিই থাকবো শ্যামাবতী। আমি আপনার কথা ভুলে যাইনি, আপনার কথাই ভাবছিলাম আমি। অরণ্য শ্যামার উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিয়ে ঘাড়ে চুমু খায়। শ্যামা অরণ্যর স্পর্শে কেঁপে ওঠে, তার ঘাড় খামচে ধরে। অরণ্য শ্যামার কানে মুখ নিয়ে গিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, এত গভীরভাবে কি ভাবছিলে আমাকে নিয়ে শ্যামাবতী? অরণ্যর প্রশ্নটা বোধগম্য হতে কিছু সময় লাগে শ্যামার। সে ঘোরের মধ্যে চলে যায়। যতবার অরণ্য এভাবে স্পর্শ করে তাকে, তার হুঁশ ফিরে। যখন মনে পড়ে সে কোন গভীর চিন্তার মাঝে ছিল একটু সময় আগে। সাথে সাথে অরণ্যকে ঠেলে দূরে সরিয়ে দেয় সে। অরণ্য এদিকে হঠাৎ তার রোমান্সে ভাটা পড়ায় ভ্যাবাচ্চাকা খেয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কি হলো? তুমি সত্যি 2 দিনে অনেক পাল্টে গিয়েছো শ্যামা। তার কণ্ঠে অভিমান স্পষ্ট। শ্যামা জোর করে শ্বাস নিয়ে তার হৃদস্পন্দন স্বাভাবিক করার চেষ্টা করতে করতে বলে, আমার থেকে 2 মিনিট দূরে থাকবেন অরণ্য? আমার অনেক জরুরি একটা কাজ আছে। আপনি কাছে আসলে আমি আর কিছু ভাবতে পারি না। অরণ্যর অভিমান আরও গাঢ় হলো। সে দুঃখ ভারাক্রান্ত গলায় বলে, এখন তুমি আমাকে সরাসরি তোমার থেকে দূরে থাকতে বলছো? শ্যামা জবাবে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। সে তার বিরক্তি কোনোরকম দমন করে শান্ত গলায় বলে, আপনি একটু চুপ করবেন? তারা তো শুনবেন আমার। আরও কি শোনার বাকি আছে? আপনার হাতটা দিন এদিকে। শ্যামা আর কথা না বাড়িয়ে বলে। অরণ্য ভুরু কুঁচকে তাকিয়ে বলে, কেন? হাত দিয়ে কি করবে? শ্যামা তার হাতে সুতো জোড়া দেখিয়ে হাসিমুখে বলে,
একজন গুণী মানুষ দিয়েছে আমাকে, বলেছে একটা স্বামীর হাতে বাঁধতে আর একটা নিজের হাতে, তাহলে আমাদের জুটি চিরকালের জন্য বেঁধে যাবে। অরণ্য ভুরু কুঞ্চিত করে তাকায় শ্যামার হাতে সুতোর দিকে। তোমার কোনো এক ভণ্ড এসব বললো আর তুমি বিশ্বাস করে নিলে? এত সহজে তো আমাকেও বিশ্বাস করনি তুমি। শ্যামা বিরক্ত হয়ে ওঠে এবার। এবার এসব কথা আসছে কেন? হাতে একটা সুতো বাঁধলে তো কোনো ক্ষতি নেই, তাহলে পড়তে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে শ্যামা। এসব রশি সুতা হাতে তোমরা মেয়েরা বাঁধো, ছেলেরা পরে না এগুলো। আমি এসব মেয়েলি জিনিস একদম পরবো না। শ্যামা অরণ্যের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে কখনো স্বপ্নেও ভাবেনি অরণ্য এমন একটি কারণ দেখে অমত করবে। সে আশাহত মনে খাটের এক কোণে বসে পড়ে। অরণ্য শ্যামাকে এমন উদাস দেখে তার বাসে বসে জড়িয়ে ধরতে যায়, কিন্তু শ্যামা অরণ্যর থেকে দূরে সরে বসে অভিমানী কণ্ঠে বলে, একদম ছোবেন না আমায়, আপনার সাথে আর কোনো কথা নেই। শ্যামা, তুমি একটা ছোট্ট বিষয় নিয়ে আমার সাথে রাগ করছো? প্লিজ রাগ করো না। শ্যামা ধরে আসা গলায় বলে, কেন করবো না রাগ? আজ যদি আর 10টা বিবাহিত জুটির মতো আমাদের বিয়েটাও নিয়ম মেনে হতো, তাহলে আমাদেরও বাগদান হতো, আংটি বদল হতো। কিন্তু আমার শরীরে আমাদের বিয়ের কোনো চিহ্ন নেই। আমার মাঝে মাঝে অনেক ভয় হয় অরণ্য, থেকে থেকে ভাবনা আসে একদিন আমি উঠে দেখব আপনার কোনো স্মৃতি আমার মনে নেই, আর আমি বুঝতেও পারবো না আমি আপনাকে হারিয়ে ফেলেছি। প্লিজ আমার এই কথাটা রাখুন শুধু। আমি আর কোনো আবদার করব না আপনার কাছে। বলতে বলতে ফুপিয়ে কেঁদে ফেলে শ্যামা। অরণ্য শ্যামার কথাগুলো শুনে দারুণভাবে চমকে ওঠে। উৎকণ্ঠায় শক্ত করে জড়িয়ে ধরে শ্যামাকে। তার বুকে অনেক জোরে ওঠানামা করছে। সে বেদনা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার কারণে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, তাই না? শ্যামা তীব্র গতিতে মাথা দুলিয়ে অসম্মতি জানায়, না অরণ্য, আপনি আমার জীবনে একমাত্র সুন্দর অংশ। আমি শুধু আপনাকে হারাতে চাই না কখনো। শুধুমাত্র আপনাকে হারানোর ভাবনাটাই কষ্ট দেয় আমাকে। অরণ্য নীরবে শ্যামার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ নীরবতার পর সে বলে ওঠে, বেঁধে দাও শুধু শ্যামা, পারলে এত শক্ত করে বাঁধবে যাতে আমি কখনো হারিয়ে গেলেও এই বাঁধনের টানে আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে আনে। শ্যামা অরণ্যের বুক থেকে মাথা তুলে সম্মতিতে মাথা দোলায়। অরণ্য তার বাম হাত এগিয়ে দেয় শ্যামার হাতে। সে কাতর দৃষ্টিতে দেখতে থাকে মেয়েটা আসলে মনোযোগ সহকারে সুতোর গাঁট বাঁধতে ব্যস্ত। অরণ্য চোখ সরিয়ে নিয়ে ঠোঁট কামড়ে ধরে, তার অনুভূতিগুলোকে প্রকাশ হওয়া থেকে নিবারণ করে। তার হাতে সুতো বাঁধা শেষ করে শ্যামা অরণ্যর দিকে অন্য সুতোটা এগিয়ে দেয় তার হাতে বাঁধার জন্য। অরণ্য তা হাসি মুখে গ্রহণ করে শ্যামার হাতে শক্ত করে বেঁধে দিতে দিতে মনে মনে প্রার্থনা করে এই বেদন যেন সত্যি তার ভালোবাসার মানুষের সাথে তাকে বেঁধে দেয় চিরকালের জন্য। শ্যামা অনেক খুশি হয় অরণ্য তার কথা মেনে নেওয়ায়। সে হাসি মুখে অরণ্যকে খাওয়া শুরু করার জন্য তাগিদ দেয়। দুজন দুজনকে খাইয়ে দিতে দিতে শ্যামা তাকে সবকিছু খুলে বলে, কি হয়েছে এই 2 দিনে তার সাথে, কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে সে আশ্চর্যজনকভাবে ফেরত এসেছে ঘরে। অরণ্য চুপচাপ শুনে গেছে শুধু। তার মন অনেক বিক্ষিপ্ত এই মুহূর্তে। খাওয়া দাওয়া শেষ করে অরণ্যর খাবার ট্রেটা পাশের টেবিলে সরিয়ে রাখতে রাখতে শ্যামা তাকে প্রশ্ন করে, আচ্ছা অরণ্য, সেদিন যে আমাকে রক্ষা করেছিল সেটা আপনি? তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই অরণ্য তার ঠোঁট দিয়ে শ্যামার মুখ বন্ধ করে দেয়। আকস্মিক ভালোবাসার বহিঃপ্রকাশে চমকে ওঠে শ্যামা। সেই প্রথম রাতের পর এই প্রথম অরণ্য তার অধরে চুমু খেয়েছে, আর এবারেরটা অনেক বেশি সময় নিয়েছিল। অরণ্য তাকে নিয়ে এই অবস্থায় খাটে শুয়ে পড়ে। শ্যামা উত্তেজনায় অরণ্যর চুল খামচে ধরে। এভাবে কতটা সময় অবহিত হয়েছে শ্যামা জানে না, তবে অরণ্য যখন অবশ্যই তার ঠোঁট ছাড়ে তখন তারা দুজনেই হাঁপাচ্ছে। অরণ্য শ্যামার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে শ্বাস নিতে নিতে বলে, বড্ড বেশি কথা বলো তুমি শ্যামা। শ্যামার মস্তিষ্ক কেমন শূন্য মনে হয় তার। আবেশে অরণ্যকে জড়িয়ে ধরে সে ভুলেই যায় কি নিয়ে কথা বলছিল সে। দীর্ঘক্ষণ এভাবে নীরব থাকার পর অরণ্য তার কপালে চুমু খেয়ে বলে, ঘুমিয়ে পড়ো শ্যামা, আজ আমার একটা কাজ আছে, তাই আজ আমাকে একটু জলদি যেতে হবে। তাতে এই মুহূর্তে এমন কথা বলায় অবাক হয়ে যায় শ্যামা। খানিকটা আশাহত গলায় বলে সে, ঘুমিয়ে যাব মানে? আপনি এত জলদি চলে যাবেন? শ্যামার আশাহত গলা শুনে অরণ্য দুষ্টু সে শ্যামার নাকে নাক ঘষে বলে, কেন শ্যামা, না ঘুমিয়ে তোমার অন্য কোনো কিছু করার ইচ্ছে ছিল নাকি? কথাগুলো শুনে লজ্জায় গাল গরম হয়ে যায় শ্যামার। অরণ্যর বুকে ধাক্কা দিয়ে অন্য পাশে ফিরে বালিশে মুখ লুকিয়ে বলে সে, আপনি একটা অসভ্য। অরণ্য হেসে শ্যামার পিছন থেকে জড়িয়ে ধরে তার কানে কানে বলে ওঠে, তোমার ইচ্ছাটা আজ পূরণ করতে পারছি না বলে রাগ করো না শ্যামা, আজকের কাজটা শেষ করে আসি, কাল না হয়। মা কোনো দিয়ে গুঁতা দেয় অরণ্যকে চুপ করার জন্য। অরণ্য শ্যামাকে এভাবে লজ্জা পেতে দেখে হেসে ফেলে।
তার এখন আরেকটু থেকে তাকে আরও লজ্জা দিতে ইচ্ছে করছে, কিন্তু তার মনের সুপ্ত ইচ্ছেটাকে দমিয়ে রাখে সে। আজ তার অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করতে হবে। তার কাজ সে ফেলে রাখা পছন্দ করে না। সে শেষবারের মতো শ্যামার হাতে চুমু খেয়ে বিদায় জানিয়ে চলে যায়। অরণ্য চলে যেতেই চোখের বাঁধন খুলে ফেলে শ্যামা। বালিশ জড়িয়ে ধরে লজ্জায় মুখ চেপে ধরে দুহাতে। মনে মনে বলে, অসভ্য লোক একটা, খালি আমাকে লজ্জা দেয়। কিন্তু এত রাতে ওনার কী কাজ থাকতে পারে?